হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রন টু বি ভিলেন। লিখনিতে মিথুপুরী, পর্ব সংখ্যা ৩৮। ফুলকলি রে ফুলকরি, ফুল বানাইয়া কই গেলি, গন্ধ পাইয়া টাকার নেশায় আমায় থইয়া দৌড় দিলি। চোখেতে ধুলা দিয়া বড়লোক করলা বিয়া, এই জ্বালা আমি মিটাবো ডিজে কানের ভেস দিয়া। শীত তাপ নিয়ন্ত্রিত কাচ ঘেরা কেবিন, বিছানার পাশে রাখা কার্ডিয়ান মনিটরে হৃৎস্পন্দন রেখাগুলো তখন স্বাভাবিক স্পন্দনে ওঠানামা করছিল। সাদা দেওয়াল, ধপধপে সাদা চাদরে মোড়ানো বিছানা আর জীবাণুনাশকের তীব্র ঝাঁঝালো গন্ধে থতমত এক আবহ। চারদিকে এই গুমোটো আর থতমত অবহের মাঝেও ছেলেটা কোনো হেলদোল নেই। সে আপন মনে হিম হম স্টাইলে নেচেই চলছে। তার শারীরিক অঙ্গিভঙ্গি আর তার হাত পা নাড়ানোর ক্ষিপ্রতা দেখলে কেউ বিড়মি খাবে। কেউ বিশ্বাস করবে না যে মাত্র ঘণ্টাখানেক আগেই ছেলেটার জ্ঞান ফিরেছে। দীর্ঘ ১.৫ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোমায় কাটিয়ে আজই সে চোখ মেলে তাকিয়েছে। ফিনফিনে সাদা শয্যাশায়ী বিছানার উপর একটি ল্যাপটপ রাখা। ল্যাপটপের নীল পর্দায় বেশ সাড়ম্বরে চলছে এলিজাবেথ আর রিচার্ডের রাজকীয় বিয়ের ভিউ। আর সেই ভিডিওর তালে তালে হাতে স্যালাইনের ক্যানেলা ঝোলানো যুবকটি বেপরোয়াভাবে হিপ হপ স্টাইলে নাচছে। মাঝে মধ্যে ব্যান্ডেজে মোড়ানো মাথার দিকে সাবধানতার ভঙ্গি বুড়ো আঙুল তুলে দেখিয়ে কানে ঝোলানো অ্যাপেল এয়ারপডস ম্যাক্স বাজতে থাকা গানের সঙ্গে ঠোঁট বাঁকিয়ে সুর মিলায়। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। ওটা গার্লফ্রেন্ড নয়, বউ হবে ব্রো। স্টাইলেস স্টিলের ভারী দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে করতে লাইনটি শুদ্ধিকরণ করল নিক সুরকার ওরফে ম্যাড বিচ। তার উন্মাতাল নাম থামিয়ে থমকে দাঁড়ালো। তার মাথায় এখনো মোটা ব্যান্ডেজ জড়ানো, পরনে হসপিটালের শীর্ণ পোশাক, অথচ ঠোঁটের কোণে চকচকে বিদ্রূপের ঘন ছায়া। নিক সুরকারের শান্ত, ক্ষিপ্ত এবং দূরদর্শী চোখ দুটো দিকে প্রলুব্ধ সুরে হাসল, আওড়ালো। অথবা শালি। চোখ টিপল সে, একই সাথে টিপুনি কেটে ঠোঁট কামড়ে হাসল। নিক উচ্চ গড়নের আধুনিক এক তরুণ। চিপচিপে মেদহীন শরীর আর উজ্জ্বল ফর্সা গায়ের রং। তার নামটার মধ্যেই যেমন একটা মিষ্টি ও আদুরে ভাব আছে, ঠিক তেমনি নিখুঁত আর আভিজাত্য সৌন্দর্য। তবে নিকের এই রূপের আসল জাদু লুকিয়ে আছে অন্য জায়গায়। তার সমস্ত শারীরিক সৌন্দর্য ফিকে হয়ে আসে যখন সে হাসে। ৬ ফুট ১ ইঞ্চি এই অসম্ভব সুদর্শন পুরুষটির সবচেয়ে মোহনীয় এবং আকর্ষণীয় দিক হলো তার হাসি। তার হাসি মুগ্ধতা যে কতটা তীব্র তা প্রমাণিত হয়েছিল প্যারিস ভ্রমণের এক স্মৃতিতে। একবার লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসার পেইন্টিং দেখতে গিয়েছিল লুভর মিউজিয়ামে। সেখানে নিকের হাসি দেখা পেয়ে মোনালিসার সেই রহস্যময় হাসির চেয়েও এক স্থায়ী আর্টিস্ট বেশি বিমোহিত হয়েছিল নিকের হাসিতে। প্রশংসাস্বরূপ সেই শিল্পী নিকের হাসি সরাসরি তুলনা করেছিল স্নিগ্ধ চাঁদের সাথে। তবে তাদের স্নিগ্ধ আলো যেমন আমাবস্যার নিকষ কালো আঁধারে হারিয়ে যায়, ঠিক তেমনি নিকের মোহনীয় হাসিও সবসময় ঢাকা পড়ে থাকে রহস্যময় অন্ধকারের চাদরে। সে তার জগদ্বিখ্যাত হাসিটিকে লুকিয়ে রাখতে পছন্দ করে ব্যাটম্যানের ধাঁচে তৈরি বাদুড়ের কানওয়ালা কালো কাউল মাস্কের অন্তরালে। সাধারণ কোনো মানুষ হিসেবে নয়, নিক নিজেকে সবসময় জাহির করতে ভালোবাসে রাতের আঁধারে অতন্দ্র প্রহরী ব্যাটম্যান হিসেবে। আর এই সেই ব্যক্তি যে সেদিন মলে ব্যাটম্যানের মতো তাকে
রিচার্ডের গার্ডস অফিসার প্রেমের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল এবং রানওয়ে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেছিল। নিকের সূক্ষ্ম খোঁচায় সুরকার ঠোঁটের কোণে আলতো নেড়ে প্রতিক্রিয়াহীন রইল। কেবল সর্বনাশা হ্যাজেল রঙা চোখে মোহনীয় জাদুর অন্তরিমা ছড়িয়ে মহাবিষ্ণুর ন্যায় তাকালো নিজের সৌমিকান্ত অবয়বে। নিক তখনও ঠোঁট কামড়ে হাসছিল, কিন্তু সুরকারের চোখে চোখ পড়া মাত্র ভেতর থেকে কেঁপে উঠল সে। তৎক্ষণাৎ তড়িৎ বেগে দৃষ্টি সরিয়ে নিল, ঘাড় কাত করে তড়িগড়ি করে বলল, ডোন্ট লুক এ মি উইথ থ্রোজ আইজ। বাঁকা হেসে সুরকার দৃষ্টি স্বাভাবিক রাখল, তবে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা স্তব্ধ ক্রোধ এবার নাগাসাকি বোমার মতো সশব্দে বিস্ফোরিত হলো। মুহূর্তের মধ্যেই শিকারের ক্ষিপ্তায় তীরবেগে ছুটে গিয়ে সে নিকের উপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত মুঠোয় তার কলার চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল ল্যাপটপটার সামনে। হাঁপাতে হাঁপাতে চাপা গর্জনে বলল, শি ইজ লিলি, মাই লিলি। কথাটা বলতে বলতে সুরকার মেক্সিকোর একটি হসপিটালের সিসিটিভি ফুটেজের রেকর্ড অন করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে রাতের আধারে ইমান ওয়াসিম এবং মিসেস নিহারিকা এলিজাবেথকে নিয়ে হসপিটালের পেছনে দরজা দিয়ে পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে যাচ্ছে। এলিজাবেথের শরীর তখনও মারাত্মক আঘাতপ্রাপ্ত, ঠিকমতো পা ফেলে হাঁটতেও পারছিল না। ও ভিডিওটার এক জায়গায় পোস্ট করে সুরকার এলিজাবেথের ঘাড়ের উপর ঝুম করল। এলোমেলো চুলের দিকে চামড়ার ফুটে উঠেছে ছোট্ট একটি চিহ্ন, যা সম্ভবত জন্মচিহ্ন হবে। তবে ভিডিও মান খারাপ হওয়ায় সেটা আঘাতের দাগ নাকি জন্মচিহ্ন তা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সুরকার স্ক্রিনে সেই চিহ্নটার দিকে আঙুল নির্দেশ করে বলল, লুক, জাস্ট লুক, বার্থ মার্ক। আমার লিলি ঠিক এই জায়গাতেই বার্থ মার্কটা ছিল। সে স্ক্রিনে আরেকটা ফাইল ওপেন করলো। সেটি ছিল ওই মেক্সিকোর হসপিটালের একটি ডেথ সার্টিফিকেট, যেখানে মৃত ব্যক্তির নামে জায়গায় লেখা ইমামা ওয়াসিম আর বাবার নামে পাশে জলজল করছে ইমান ওয়াসিম। নিক বিস্ফোরণ চোখে সুরকারের দিকে তাকাতেই সুরকার আবার বলতে শুরু করে, আই নো, তুইও ঠিক আমার মতনই ভাবছিস যে এখানে আসলে কি ঘটেছে। লিলির একটা যমজ বোন ছিল, সে কথা আমি আগে থেকেই জানতাম। লিলি অতীতে হাত তাড়াতে চায়নি, তাই আমরাও বিষয়টা আর মাথা ঘামাইনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন দুই বোন এক হয়েছিল, কিন্তু একে অপরের সাথে মুখোমুখি কথা বলার সুযোগটুকুও পায়নি। সেদিনের সেই ভয়াবহ মেট্রো দুর্ঘটনায় লিলি যমজ বোনটি মারা যায়। পুলিশ ফাইল আর মেডিকেল রিপোর্ট অন্তত সেটাই প্রমাণ করে। আর দুজনের অবিকল চেহারার কারণে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। মিস্টার ইমান ওয়াসিম এবং তার স্ত্রী রাত ওভাবেই হসপিটালে পালিয়ে যাওয়া বাকিটা ক্লিয়ার করে দেয়। নিকের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে সংশয়ী গলায় প্রশ্ন করল, কিন্তু লিলি তোকে ভুলে গেলে কিভাবে সুরকার? সেদিন ওই অ্যাক্সিডেন্ট কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? সুরকার দীর্ঘশ্বাস ছাড়ে। শুরুতে আমিও ঠিক সেটাই ভেবেছিলাম, কিন্তু পরে অনেক ঘেঁটে জানতে পারলাম ও অলজেইমার্স রয়েছে। হঠাৎ অলজেইমার্স? নিজের মুখটা হা হয়ে গেল। পুরো বিষয়টা ঠিক তার মাথায় ঢুকলো না। আর দুনিয়ার সবাই রেখে ও শুধু ওকেই ভুলে গেল। তোর স্মৃতি এমনকি অস্তিত্ব মাথা থেকে মুছে গেল, অথচ একই চেহারা। দীর্ঘ 2 বছর পর ওকে খুঁজে পেয়েছি আমি নিক। এই 2 বছর ওর উপর দিয়ে ঠিক কী ঝড় বয়ে গেছে তার বিন্দুমাত্র আমি জানি না, তবে এইটুকু নিশ্চিত বলতে পারি এই পরিচয়টা নিজের নয়। তার চোখে ধাউ ধাউ করে আগুন জ্বলে। ইমামা ওয়াসিম, ওই পরিচয় ওর উপর চাপিয়ে দেওয়া এবং স্বার্থপর ওয়াসিম পরিবার। এলিজাবেথ শুধুমাত্র ওর রূপে উপর মুগ্ধ হয়ে ওকে ওই পরিচয় দিতে বাধ্য হয়েছিল। ওই ব্লাডি মনস্টারটা। ধীরে ধীরে একরাশ হতাশা গ্রাস করে তার কণ্ঠে। সকল জোর করে ওর ওপরে পরিচয় চাপিয়ে দিয়েছে। আর রোগ তো মানুষের জন্ম থেকে নিয়ে আসে না, রোগ হঠাৎ করেই জীবনে হানা দেয়। তাহলে তুই এখন কি করতে চাইছিস ব্রো? কাল সে অদূরে কোণে ধীরে ধীরে চড়া হাসি ফুটে উঠল। সেই সমস্ত হাসিতে গালজোড়া ঢেউয়ের মতো
ঢলে উঠতেই বা গালের সৌন্দর্য অপূর্ব নিদর্শন ছোট্ট একটি ডিপল স্পর্শ হয়ে উঠল। একই সঙ্গে ডান গালের উপরে কাটা লালচে দাগটি রহস্যময় হ্যাজেল চোখের মতনই তীক্ষ্ণ ও ভয়ঙ্কর হয়ে ফুটে উঠল। ফিসফিসিয়ে সুরে সে উচ্চারণ করল, ধ্বংস। ল্যাপটপের পাশে একটি ডার্থ নোটে বুক করা ছিল। তার প্রথম পৃষ্ঠায় লেখা ছিল একটি নাম, ক্রাস হ্যাডার, তার দাদু। নামের পাশে চিহ্ন দেওয়া এই নাম পরবর্তীত সিরিয়ালে। সে প্রথমে লিখল এলিজাবেথ, তারপর লিখল রিচার্ড কায়নাথ। নিক আঁতকে উঠল, তার কণ্ঠগহ্বর ছিটকে বেরোলো, ক্রিস। সুরকার নোটবুক মিশিয়ে রেখে পৈশাচিক হাসল। অনেক বছর পর ভেতরের পশুটা জেগে উঠেছে। একটু থামল সে, নিকের আতঙ্কিত মুখায়বের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল। সে ভালোবাসে, কে কখনো ভুলে না। রোগ, ইট জাস্ট এ ফাকিং এক্সকিউজ। সে পরিচয়কে সে ভুল সাদরে গ্রহণ করেছে। সেই পরিচয় হবে তার কাল। সুরকারের চোখে ভয়ঙ্কর কিছু দেখতে পায়নি, তা দেখে সে আতকে মাথা নাড়ে। ম্যাডবিচ আকস্মিক অনর্থক অট্টহাসিতে ফেটে পড়ল। অস্বাভাবিক হাসিতে মেতে উঠে চিৎকার করে বলতে লাগলো, এভরিথিং ইজ ফায়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। লাভ ইজ ওভার, নাও ওয়ার বিগিন। নিক আর এরূপ রুদ্র উন্মাদনাপূর্ণ আচরণে বিরক্ত হয়ে অন্তত বৃতৃষ্ণা হচ্ছে বলল, তুই সত্যিই একটা সাইকো। তার কথা স্টেপ হওয়ার মতো উড়িয়ে দিয়ে সে নিচ থেকে শপিং ব্যাগগুলো তুলে নিল। তারপর নিকের উপস্থিতিতে তোয়াক্কা না করেই গা থেকে হসপিটালের পোশাক খুলে ফেলল। শরীরে আর কোনো সুতোর অস্তিত্ব রইল না। অপ্রস্তুতভাবে নিক মুখ বিকৃত করে দৃষ্টি ঘুরিয়ে নিল, অথচ সে নিজে সম্পূর্ণ নির্বিকার। বহুদিন পর নিজের চিরচেনা অল ব্ল্যাক স্টেজ ওয়ার্ক লুকে ফিরে গেল সে। নগ্ন শরীরে গলিয়ে নিল কালো কাগো প্যান্ট, কোমরে এঁটে নিল রূপালি বাগলযুক্ত কালো লেদারের বেল্ট। সুগঠিত পেশিবহুল শরীরের কালো ফিডেড ট্যাগ টপটা একদম আষ্টেপৃষ্টে লেপ্টে রইল। তার উপর চড়িয়ে নিল স্বভাবসুলভ কালো লাইট ওয়েট হুডেড জিপ অ্যাপ জ্যাকেট। জ্যাকেটের হুডিটা মাথায় টেনে দিয়ে তার উপর চাপল কালো ক্যাপ। সর্বশেষ পিয়াসিং করা ঠোঁট দুটো আড়াল করতে মুখে পরে নিল কালো মাস্ক। মুহূর্তের মধ্যেই সে নিজেকে কুচকুচে কালো রহস্যময় মুড়ে ফেলল। এখন তার অবয়বে দৃশ্যমান বলতে কেবল হ্যাজেল রঙের দুটো চোখ। হুডের নিচে থেকে কয়েক গোজা ঘন সিল্কি কালো চুলে আসে আলতো করে ছুঁয়ে গেছে চোখের উপর। পুরোপুরি প্রস্তুত হয়ে সে যখনই বেরো যাওয়ার জন্য পা বাড়ালো, নিক একটা কালো স্পোর্টস সানগ্লাস তার দিকে বাড়িয়ে দিয়ে চাপা গলায় বলল, ওয়ার ইট অ্যান্ড হাইড ইউর ফাকিং কিলিং আইস। সে ঠোঁটে দাঁত কামড়ে ধরল, বাঁকা হেসে ফটাফট সানগ্লাসটি নিয়ে পরে ফেলল। তারপর কেবিন থেকে বেরোতে বেরোতে গম গম গলায় প্রশ্নবাণ ছুড়ে, তারা এখন এই মুহূর্তে কোথায় আছে? ইন্দোনেশিয়া, ডায়মন্ড বিচ। কতদিন স্ট্রেট করবে? নো আইডিয়া। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ হিম। চোখের পলকে দেশ পরিবর্তন করছে, একের পর এক লোকেশন চেঞ্জ করেই যাচ্ছে। ক্ষীণ হাসির রেখা ফুটল তার অদর নীড়ে। দেয়ার নেক্সট ডেস্টিনেশন, নো ক্লু। আর দে স্টেপ টুগেদার। নিক থতমত খেয়ে তাকালো তার দিকে। কোনো জড়তা নেই তার কণ্ঠে, কতটা অবলীলায় এমন দুঃসাহসিক একটা প্রশ্ন করে বসল। নিক শুষ্ক ঢোক গিলল, সংক্ষিপ্ত সুরে বলল, ইয়েস। এমত অবস্থায় তার কণ্ঠে ভীষণ বাজখাই শোনালো, ওকে লেটস গো। কোথায়? সে ঘুরে তাকালো নিকের দিকে। মাস্কের অন্তরালে আচ্ছাদিত ঠোঁটের কোণে রহস্য আবার ছড়িয়ে হিসিয়ে করে বলে উঠল, আমার প্রিয় খেলনা কিনতে যুদ্ধে নেমেছি, হাতিয়ার লাগবে না। ইন্দোনেশিয়া, ডায়মন্ড বিচ। মেঘহীন আকাশে তারার মেলা, অথচ রঙিন মনের কোনো কালো মেঘ এখনো পুরোপুরি কাটেনি রমণীর। বিচের এক কোণে বিষণ্ণ মনে বসেছিল এলিজাবেথ।
সময়ের স্রোতে মধ্যবর্তী দিনগুলো হারিয়ে গেলেও এলিজাবেথের হৃদয়ে মুকুট পরা অভিমানী রাজকন্যাটি এখনো সিংহাসন ছাড়েনি। ভালোবাসার উষ্ণতম পরশ আজ অবধি তার মান ভাঙা চোখে বসন্তের আভাস এনে দিতে পারেনি। রিচার্ডের আচরণে আংশিক পরিবর্তন এলিজাবেথকে ভেতর থেকে নড়বড়ে করে তোলে। লোকটার চোখের তীক্ষ্ণ দৃষ্টি, কণ্ঠের অদম্য দাপট, ছোঁয়ায় অমননীয়তা, এই সব কিছুই তার মনোজগৎকে ভাঙে কাচের মতো ভেঙে চুরে দিচ্ছে। তবে আড়ষ্ট মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট দেয় রিচার্ডের আকস্মিক বদলে যাওয়া। কখনো কখনো তার মনে হতো সে যেন রিচার্ড নয়, তাকে সে এতদিন চিনে এসেছে। এই মানুষটির আড়ালে লুকিয়ে আছে আরেকটি সত্তা, যার অস্তিত্ব কথা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। আর সেই অজানা সত্তার জন্য সে কখনো নিজের হৃদয়ে উর্বর জমিতে এক চিলতে জায়গা বরাদ্দ রাখেনি। হঠাৎ পেছন থেকে দীর্ঘ এক ছায়া পড়ল তার উপর। সুদীর্ঘ ছায়ামূর্তিটি চিনতে সময় লাগলো না তার। অভিমানে কেউ তখনও রমণীর বুকে দামামা জ্বালিয়ে চলছে। প্রেমের বানভাসী জোয়ারে জোর করে আটকে রেখে এলিজাবেথ তড়িঘড়ি করে উঠে সেখান থেকে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে তীব্র অধিকার নিয়ে তার হাত টেনে ধরা হলো। এভাবেই হুটহাট পেছন থেকে হাত টেনে ধরবেন না, আমি আতঙ্কিত হই। এলিজাবেথের ঝাঁঝালো সুরে পরিবর্তিত লোকটা কণ্ঠ ছিল ভীষণ শান্ত, ঠিক যেন পাহাড়ি নদীর বহমান শীতল স্রোত বইছে তার কণ্ঠে। এই টান আপনাদের বারবার মনে করিয়ে দেয় না আমি আমার, আপনি আমার, পুরোটাই আমার। এলিজাবেথ থমকে কাতর চোখে লোকটার দিকে তাকালো, পরক্ষণেই তড়িঘড়ি দৃষ্টি ফিরিয়ে নিল। এই গভীর চোখের ফাঁদে সে পা দেবে না, অথচ সমুদ্র নীল চোখ দুটোই এখনো অনিমেষ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। কি চান আপনি? আপনাকে, শুধুই আপনাকে চাই। বিলম্বহীন জবাবে রিচার্ডের শার্টের একটি বোতাম খুলে বুকের একাংশ উন্মুক্ত করে ধরল রমণীর সামনে। এলিজাবেথের বিস্ময় প্রসারিত দৃষ্টি থামল রিচার্ডের বুকের বাঁ পাশে। পেশিবহুল বুকে সদ্য খোদাই করা ট্যাটুতে স্পষ্ট অক্ষরে লেখা এলিজাবেথ। বুকের গভীরে হৃদয় ঠিক উপরে চিরস্থায়ী সিলমোহর এঁকে বসানো হয়েছে তার নাম। দৃষ্টিটি দেখে এলিজাবেথের চোখ ভাস্পাকুল হয়ে উঠল। সেই ভেজা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রিচার্ড মহাপৃষ্ট কণ্ঠে বলল, এর বাহিরে আর কোনো চাওয়া নেই আমার। এলিজাবেথের ঠোঁট দুটো শিউরে কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তার শিশুসুলভ সমস্ত অভিমান গলে গেল। ছুটে গিয়ে সে ঝাপটে ধরল পুরুষালী বক্ষ পটে। নিমেষেই রিচার্ড তাকে শূন্যে তুলে নিল, বাহুবন্ধনে বুকের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার খঞ্চিত আকাশের নিচে আবারও এক হয়ে গেল দুই হৃদয়। কোথায় নিয়ে যাচ্ছেন? সমুদ্র দর্শনে। এভাবেই হাঁটিয়ে নিয়ে যাবেন? উহু, কাঁধে করে। বলেই কোনো পূর্বাভাস ছাড়াই অন্তর্কিতে রিচার্ড এলিজাবেথকে কাঁধে তুলে নিল। ভয় কিংবা বড় কানার পরিবর্তনে এলিজাবেথের শব্দ করে হেসে উঠল। শিশুসুলভ উল্লাসে কাঁধে ঝুলে একটা অবস্থায় প্রসন্ন চিত্রে পা নাচাতে লাগলো। ঠোঁটের কোণে আলতো হাসি ঝুলিয়ে দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল ইব্রিয়াত। ডায়মন্ড বিচে এসে ডায়মন্ডের দেখা না মিললেও বাঁদরের দৌড়ানি খেতে হয়েছে তাকে। দৌড়ে পালাতে গিয়ে পায়ে বেশ গুরুতর আঘাত লেগেছে। তাই আজ সে অস্বাভাবিক শান্ত, ছোটাছুটি বা দুষ্টুমি লেশমাত্র নেই। এক সময়ে দৃষ্টি নামল হাতে ধরা ডায়েরিটার দিকে। কিছুক্ষণ আগেও ওটা ছিল রিচার্ডের কাছে। এলিজাবেথ যখন সমুদ্র তীর ধরে উচ্ছ্বাসে ছুটে বেড়াচ্ছিল, রিচার্ড তখন খানিকটা দূরে বসে তাকে এক দৃষ্টিতে দেখছিল আর ডায়েরির পাতায় কিছু লিখে যাচ্ছিল। পরে হঠাৎ ডাক পড়ায় তাড়াহুড়ো করে ডায়েরিটা সেখানেই রেখে এলিজাবেথের দিকে ছুটে গিয়েছিল সে। কৌতূহল সামলাতে না পেরে ইব্রিয়ার ডায়েরি তুলে নেয়। পাতা উল্টাতেই চোখে পড়ল কয়েকটি লেখা। এলিজাবেথকে উদ্দেশ্য করে রিচার্ডের লেখা একটি গানটা স্কিপ করছি। ভারী নিঃশ্বাস ফেলে ইব্রিয়াত পিছনে ফিরে তাকালো। খানিকটা দূরে বসা ছিল ফোনে মগ্ন ন্যাসো। আজ ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ। চিরাচিরঞ্জি গম্ভীর মুখে এক মনে খেলা দেখছে সে মেসির অন্তর্ভুক্ত। তার পিঠ আর পেটের একাংশ জুড়ে খোদাই করা রয়েছে মেসির বিশাল ট্যাটু।
ইব্রাত দৃষ্টি সরিয়ে আকাশের দিকে তাকালো। ঠোঁটের কোণে মলিন এক টুকরো হাসি ফুটে উঠল। ভাবল, এমন নিঃস্বার্থ ভালোবাসা কি কোনোদিন তার ভাগ্য ধরা দিবে? এই মানুষটা কি কখনো তাকে প্রতি উন্মত্ত এতটা নিঃস্বার্থ ভালোবাসতে পারবে? ক্রুজ শিপে পা রাখতেই এলিজাবেথ ভ্রু কুঁচকায়। ক্যাপ্টেন তো নেই, মিস্টার কায়নাথ। রমণীর কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। পুরো শিপে কোথাও ক্যাপ্টেনের অস্তিত্ব না পেয়ে মেয়েটা বোধহয় ভেবেই বসেছে তাদের মাঝরাতে সমুদ্র দর্শন আর হবে না। এলিজাবেথের উদ্বেগের বিপরীত রিচার্ড খুব নির্লিপ্ত দেখালো। সে উত্তর না দিয়ে কন্ট্রোল রুমের দিকে পা বাড়ায়। কপালে ভাঁজ ফেলে তার পিছু পিছু এলিজাবেথও গেল। কিন্তু যখনই এলিজাবেথ দেখল রিচার্ড ক্রুজ শিপের স্টিয়ারিং উঠলেই হাত রাখা মাত্র বিশালাকার জাহাজটি চলতে শুরু করেছে, বিস্ময়ে তার চোয়াল ঝুলে পড়ে। রিচার্ড এলিজাবেথের হতবিহ্বল মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। ডায়মন্ড বিচের ঠিক পেছনে থাকা ছোট্ট একটি দ্বীপের দিকে এগিয়ে চলছে তাদের ক্রুজ শিপ। সৈকতের রেখা আবছা দেখা যাচ্ছে। হঠাৎ পেছন থেকে এলিজাবেথ ডেকে উঠল, হেই হ্যান্ডসাম। হ্যালো ওয়াইফি। নিরুত্তরণ সম্মোহীন জবাবে রিচার্ড পেছনে ফিরে তাকালো। এলিজাবেথ রিচার্ডের চোখের দিকে তাকিয়ে উচ্ছ্বসিত গলায় চেঁচিয়ে উঠল, লেটস হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার। বলে উত্তাল সমুদ্রের বুকে ঝাঁপ দিল এলিজাবেথ। রিচার্ড চমকে উঠে ঢেকে কিয়ারায় ছুটে গেল। দেখতে পেল এলিজাবেথ পানির নিচে তলিয়ে যাচ্ছে, বাঁচার জন্য হাত পা ছুঁড়ে ছটফট করছে। সঙ্গে সঙ্গে রিচার্ড পানিতে ঝাঁপিয়ে পড়ল। এলিজাবেথ থেকে শক্ত করে বুকে আঁকড়ে ধরে ক্ষুব্ধ ও বিস্ময় গলায় ধমকে উঠল, আপনি সাঁতার জানেন না? এলিজাবেথ হেসে মাথা নাড়াল, না। এবার রিচার্ড বেশ কড়া গলায় ধমক দিয়ে বলল, হোয়াট? এমন ছেলে মানুষের মানে কি রেড? সাঁতার না জেনে কেউ এভাবে সমুদ্রে ঝাঁপ দেয়? চারিদিকে তখন অর্থনীল জলরাশি, যার মাঝে ভাসছে তারা দুজন। রিচার্ড এক হাতে এলিজাবেথ কোমর শক্ত করে ধরে শরীরের সাথে চেপে ধরেছে, আর অন্য হাতে পানি কেটে নিজেদের ভাসিয়ে রেখেছে। এলিজাবেথ পরন অবস্থায় দু হাতে রিচার্ডের গলায় জড়িয়ে ঠোঁটের কোণে নির্বিকার হাসি ফুটল। আপনি আছেন তো, আমি জানতাম। আপনি আমাকে ডুবতে দেবেন না। হ্যাঁ, রিচার্ড তাকে ডুবতে দেয়নি। এলিজাবেথকে আগলে সমুদ্রের ঢেউ পেরিয়ে ডাগায় নিয়ে এসেছে। 27 কিলোমিটার সাঁতরে রিচার্ড শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়ে। সমুদ্র সৈকত তপ্ত বালির উপর সে গা এলিয়ে দেয়। এলিজাবেথ মাথা রেখে শুয়ে ছিল রিচার্ডের চড়া বুকের উপর। আকাশের কোণে ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করেছে। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হতে এলিজাবেথ ভয়ে কেঁপে ওঠে। রিচার্ডের মুখ লুকায়। মেঘের গুরু গম্ভীর গর্জন কিছুটা মিলিয়ে যেতেই এলিজাবেথ আকাশের দিকে মুখের তুলে ভেংচি কেটে বলে উঠল, ওই আকাশ, ওভাবে মিছিমিছি গর্জন করে কোনো লাভ নেই। তোমার জানা থাকা দরকার, ভয়ে মুখ লুকানোর জন্য খুব নিরাপদ একটি বুক এখন আমার আছে। এলিজাবেথের কথায় রিচার্ডের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির ঝলক ফুটে উঠল। অস্পষ্ট সুরে বলল, মাফিয়াদের বুকে এত নিশ্চিত মাথা রাখতে নেই। এরা বুকে জড়িয়ে পিঠে ছুরি বসিয়ে দেয়। এলিজাবেথ ঘাড় তুলে রিচার্ডের দিকে তাকালো। কিছু বললেন? রিচার্ড মাথা নাড়ে, অথচ তার চোখে ছিল অন্য কিছু। এলিজাবেথ আবারও রিচার্ডের উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। আপন মনে বলতে লাগলো, ঠিক এমন একটা নির্জন দ্বীপে সাদা রঙের একটা বাড়ি চাই আমি। নীল সমুদ্র বুকে সাদা রঙের একটি বাড়ি থাকবে, সবুজ ঘাস থাকবে, ছোট একটি বাগান থাকবে। সবুজ ঘাসের উপর নিয়ে রাজহাঁস হেঁটে বেড়াবে, আর আমি বাগানে বসে পেইন্টিং করব। সমুদ্র নীলের মতো ওই নীল চোখ দুটোই আঁকবো। কথাগুলো বলার সময় এলিজাবেথের চোখ দুটো ঝলমল করে উঠেছিল। রিচার্ড গভীরভাবে তা লক্ষ্য করল, কিন্তু আকস্মিকভাবে এক অদ্ভুত অনুভূতি রিচার্ডের চোখ মুখে শক্ত হয়ে কুচকুচে হয়ে এলো। ঠিক যেন এক বিপদ সংকেত তীব্র তড়িৎ বহরের মতো তার মস্তিষ্কে সতর্কতা বয়ে গেল। তার তীক্ষ্ণ ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিয়েছে যে উঠল কাছেই কোথাও মৃদু পদচারণ শব্দ হচ্ছে, কেউ তাদের উপর নজর রাখছে। ওয়েট ফর মি, আসছি। এলিজাবেথকে কিছু বলার বা প্রশ্ন করার ন্যূনতম সুযোগ না দিয়ে রিচার্ড যেন চোখের পলশে বাতাসে মিলিয়ে গেল। রিচার্ডকে ওভাবে হঠাৎ করে উঠে চলে যেতে দেখে ঝোপড়ের আড়ালে অত পেতে থাকা লোকটার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ভ্রু কুঁচকে বালির দিকে তাকালো। নিচের ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবার চেষ্টা করছিল। পরক্ষণেই তার মনে পড়ে গেল রিচার্ড সেই
অতি মানবীয় তিক্ততার কথা। রিচার্ড না দেখেও তার চারপাশে যে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে যায়। তবে কি রিচার্ড তার অস্তিত্ব ধরে ফেলেছে? ভাবনার মাথায় পুরোপুরি চড়া দিয়ে ওঠার আগেই পা ছুটতে চাইল, কিন্তু তৎক্ষণাৎ খুব দেরি হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে চিতার মতো ক্ষিপ্র গতিতে কেউ একজন তার উপর ঝাঁপিয়ে পড়ল। সজোরে ধাক্কায় লোকটা বালির উপর আছড়ে পড়ল। পর মুহূর্তেই শক্তিশালী হাঁটু সজোরে এসে গেল, বসল তার বুকের উপর। চাপের তীব্রতায় লোকটার নিঃশ্বাস পাঁজরের হাড়ের খাঁচায় আটকে গেল। ছদ্মবেশী সেই অজ্ঞাত ব্যক্তি আতঙ্কে চোখ মেলে তাকালো। তার চোখের সামনে তখন একজোড়া সমুদ্র নীল চোখ, যা দেখে আগুন জ্বলছে। রিচার্ড দাঁতে দাঁত পিষে বলল, কে পাঠিয়েছে? প্রশ্নের সাথে লোকটার বুকে হাঁটু চাপ আরো বাড়িয়ে দিল, আর চাপে নীরবতায় ফালি ফালি করে পাঁজরের হাড় ভাঙা মটমট শব্দ শোনা গেল। অজ্ঞাত লোকটা যন্ত্রণায় কোকিয়ে ওঠার আগেই রিচার্ড তার কণ্ঠনালী কোনোই চেপে ধরল, যাতে চিৎকার করতে না পারে। ঠান্ডা গলায় আবার আওড়ালো, বল, কে পাঠিয়েছে তোদের? বাতাসে অভাবে অজ্ঞাত লোকটির দম ফুরিয়ে আসছিল, চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম। সে গোঙাতে গোঙাতে কোনো মতে অফুরন্ত কেবল দুটো শব্দ উচ্চারণ করে তে বলল, ইয়াং মিস্টার। রিচার্ডের ঠোঁটের কোণ থেকে এক টুকরো অস্পষ্ট শব্দ বের হলো, ফাদার। লোকটা যন্ত্রণা আর বাতাসের অভাবে ছটফট করছে। হঠাৎ রিচার্ড হিংস্র দৃষ্টি ছিটকে গেল তার হাতের দিকে। লোকটা অবশ হয়ে আসা হাতের মুঠোয় একটি ডিভাইস। রিচার্ড কিছু বুঝে ওঠার আগেই লোকটা শেষ শক্তি দিয়ে ডিভাইসটি একটা বাটন চাপ দিল। রিচার্ড বিদ্যুৎ বেগে ডিভাইসটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে সমুদ্র অতল জলে দিকে ছুঁড়ে ফেলল, কিন্তু তৎক্ষণাৎ অনেক দেরি হয়ে গেছে। লাল বাতি জ্বলে ওঠার সাথে সাথে সংকেত পৌঁছে গেল পৃথিবীর অপর প্রান্তে। পরিচিত পায়ের শব্দে রিচার্ড চমকে পিছন ফিরে তাকালো। ঝোপে ফাঁক গলে দেখা গেল এলিজাবেথ তাকে খুঁজতে খুঁজতে এই দিকটাই এগিয়ে আসছে। সময় খুব অল্প, যা করার দ্রুত করতে হবে। রিচার্ড প্যান্টের পিছনে পকেট থেকে রিভলভার বের করে গিয়ে থেমে গেল। গুলির শব্দ এলিজাবেথের কানে পৌঁছালে সন্দেহ সৃষ্টি হতে পারে। রিচার্ড দ্রুত ভিন্ন কিছু ভাবতে লাগলো। এমন সময় তার নজর গেল পাশের একটা গাছের উপর। ঝোপের লতা বেয়ে একটা বিষধর খোকরা সাপ নিচে নেমে আসছে। রিচার্ড ভালো করে তাকিয়ে দেখল, ওটা একটা ধারালো কাঁটাযুক্ত হানি কর্স্ট গাছ। আকাশে মেঘ খুব বুক চিরে বিজলি চমকে ওঠার আলোয় রিচার্ডের ঠোঁটের কোণে উদ্ভাসিত পৈশাচিক হাসি। গলা টিপে লোকটাকে মেরে ফেলার খুব সহজ একটা পথ খোলা ছিল, কিন্তু সে একটু রোমাঞ্চকর অভিজ্ঞতা থেকে গেল। কণ্ঠনালীতে ক্রমাগত চাপের কারণে অজ্ঞাত লোকটা এখন প্রায় অচেতন। প্রতিরোধ করার ক্ষমতা আর নেই। রিচার্ড অন্তত ক্ষিপ্ততার সাথে খোপ করে সাপটির মাথা চেপে ধরল। সাপটি ক্রোধে ফনা তুলে ফিসফিসে শব্দে তাকে ছোবল মারতে এলে রিচার্ড আত্মরক্ষার শরীরের উপর অংশটুকু কিঞ্চিৎ পিছিয়ে নিল। তবে সাপটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে তার কয়েক সেকেন্ড বেশি সময় লাগলো না। এরপর সে হানি কোপাস্ট গাছের একটা সূচালো কাঁটা নিল। কাঁটাটি সাপের বিষ গ্রন্থি সজোরে গেঁথে দিয়ে বিষ মাখিয়ে নিল। পর মুহূর্তেই সেই বিষাক্ত কাঁটাটি অজ্ঞাত ব্যক্তির ঘাড়ে ঢুকিয়ে দিল। মুহূর্তের মধ্যেই বিষ লোকটার সারা শরীরে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে তার চামড়ার রং নীলচে হয়ে উঠল, মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটার শরীর দুবার তীব্র কাঁপে কেঁপে উঠল, তারপর একটা খিঁচুনি দিয়ে চিরন্তর নিথর হয়ে গেল। লোকটার প্রাণহীন দেহের দিকে তাকিয়ে রিচার্ডের ঠোঁটে কোণে পৈশাচিক হাসি আরও চওড়া হলো। বড্ড ভয়ঙ্কর আর বীভৎস ছিল সেই হাসি, যা দেখলে যে কোনো সাধারণ মানুষ কলিজা কেঁপে উঠবে। শরীর থেকে বালি ঝেড়ে সে উঠে দাঁড়ালো। এরপর দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে আচমকা এলিজাবেথকে কোলে শূন্যে তুলে আনন্দের অতিশয্য ঘোরাতে শুরু করলো। মুহূর্তের মধ্যে রিচার্ডের চোখ মুখে অবয়ব সম্পূর্ণ বদলে গেল। একটু আগে সেই খুনে পৈশাচিক রূপ যেন এক নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। এখনকার এই হাসি খুশি প্রেমিক রিচার্ড আর একটু আগে সেই হিংস্র রিচার্ড, দুজনে সম্পূর্ণ আলাদা, অবিশ্বাস্য রকমের আলাদা। ইয়েস ইয়েস, লোকেশন ট্র্যাক করতে পেরেছি। বিজয়ের উল্লাসে চিৎকার করে উঠল লোকটা। ফাদার এখন গ্লাসে ওয়াইন ঢালছিলেন। গ্রুর আকস্মিক চিৎকার চমকে উঠলেন তিনি। উগ্র উন্মাদের মতো লাফাতে লাফাতে ফাদারের দিকে ছুটে গেল। উত্তেজনায় ছটফট করতে করতে ইংরেজিতে বলল, ইয়াং মাস্টার, এই
ট্র্যাক করা গেছে লোকেশন। ফাদার চোখ দুটো মুহূর্তের মধ্যে আশায় ঝলঝল করে উঠল। তিনি উগ্রর কাঁধ শক্ত করে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, কি? আমার হৃদকে পাওয়া গেছে? উগ্র মাথা নাড়ালো। সে ব্রাজিলিয়ান মাস্টার নামেই তো মতনই তার চারিত্রিক বৈশিষ্ট্য। উগ্র একটি পর্তুগিজ শব্দ, আর অর্থ রাক্ষস। প্রকৃতপক্ষে সে জীবন্ত রাক্ষসী বটে, দেখতেও দানব তুল্য। উচ্চতা খুব বেশি না হলেও শরীরটা পাথরের মতো নিরেট। চোখের পাপড়ি আর ঠোঁটের ছাড়া পায়ের নখ থেকে শুরু করে আপাদমস্তক ঢাকা ভয়ঙ্কর সব ট্যাটুতে। ব্রু, কান ও ঠোঁটের পাশাপাশি তার জিভও করা আছে পিয়ার্সিং। এই দান বাদকৃত মানুষটি ফাদারের ব্যক্তিগত বডিগার্ড। ফাদার এবার তাকালেন তার রক্ষিতা তাসার দিকে। মেদহীন আকর্ষণীয় গড়নে তাসা, যার পোশাকের সিংহভাগ জুড়েই উন্মুক্ত আছে শরীর। সুডিলিন বক্ষ যুগলে খাঁজ থেকে পুরুষকে মাতাল করার জন্যই তৈরি। আর ঠোঁট লাভ সেইবের সেই লাস্যময়ী ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আচরণ যেন চিরস্থায়ী। ফাদার তাকাতেই তাসা এগিয়ে এসে সবার সামনেই ফাদারের ঠোঁট শব্দ করে একটা চুমু খেলো। তারপর বুকের ভাঁজে ভিতরে থেকে একটি রিভলভার বের করতে করতে আদুরে গলায় বলল, আহ বেইবি, এত উত্তেজিত হইও না, অসুস্থ হয়ে পড়বে। আমি আছি তো, আমরা যাচ্ছি হৃদকে ফিরিয়ে আনতে। ফাদারের বুকটা দুরু দুরু কাঁপছে, রগগুলোকে বইছে রক্তের তালমাতাল স্পন্দন। তিনি এক জায়গায় স্থির হতে পারছেন না। অস্থির চিত্রে পায়চারি করতে করতে উগ্রর উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এক্ষুনি বেরিয়ে পড়ো, আমি আমার হৃদকে চোখের সামনে দেখতে চাই। তাসা আর উগ্র আর দেরি করল না। তারা একদল অস্ত্র গার্ড নিয়ে সেই যা বেরিয়ে যাবে। এমন সময় ভেতর থেকে হিংস্র হুঙ্কার দিয়ে বেরিয়ে এলো ব্ল্যাক হোক। তাদের পায়ের গতি থমকে গেল। ফাদার বললেন, ব্ল্যাক হোককেও সাথে নিয়ে যাও, ও মালিকের গায়ের গন্ধ চেনে। উগ্র কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলতে চাইল, কিন্তু ফাদার ওর সাথে থাকলে তো কখনোই আর মালিকের আমাদের স্পর্শ পর্যন্ত করতে দেবে না। ফাদার গর্জে উঠলেন, খবরদার, মুখে লাগাম টানো। আমার হৃদয় স্পর্শ করার যোগ্যতা তোমাদের আজও হয়নি। একটা ফুলের আঁচড় যেন না লাগে আমার হৃদের গায়ে। আমি শুধু আমার ছেলের অক্ষত অবস্থায় চোখে সামনে দেখতে চাই। ফাদার হিংস্র গর্জনে কেঁপে উঠলেন। নরখাদক উগ্র। সে মাথা নিচু করে নতজানু হয়ে বেরিয়ে গেল। তার সাথে পা মেলালো তাসা, আর তাদের মাথায় উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে চলল ব্ল্যাক হোক।